নমস্কার। আমি সুপ্রকান্তি দাস এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের আজকের হল অফ ফেম ইন্টারভিউ, আমাদের সাথে একজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন। আমাদের এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি একজন পায়োনিয়ার, আমাদের সমৃদ্ধি কনসালটেন্সির উনি কর্ণধার নিমাইচাঁদ দেব। বিগত 37 বছর ধরে উনি এই প্রফেশনে আছেন। 25 বছরের উনি সিএমস ক্লাব মেম্বার এবং এমডিআরটি মেম্বার। এবং ওনার এই এত বছরের অভিজ্ঞতা এবং ওনার এ থেকে আমরা আজকের এই ইন্টারভিউতে জেনে নেব আমাদের এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু নিউজ, এবং তার সাথে ওনার অভিজ্ঞতা, ওনার এক্সপিরিয়েন্স এবং উনি কিভাবে দেখছেন এবং আগামী প্রজন্ম বা আগামী সময়টা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির কি কি চেঞ্জেস আসতে চলেছে আমি ওনার কাছে জেনে নেবো। তো আবার ধন্যবাদ আপনাকে, আপনার এই আমাদের এই চ্যানেলে আসার জন্য। নিমাইবাবু, আমাদের এইটাতে তো ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, একটু আপনার পরিচয় দেবেন এবং কবে আপনি যে যখন প্রথম এই প্রফেশনে আসেন কিভাবে আপনার এই পেশায় আসা হলো সেটা একটু যদি ছোট করে বলেন খুব ভালো হয়। হ্যাঁ, আসলে একটা সময় ছিল না যখন পড়াশোনা শেষ করার পরে চাকরি বা কিছু একটা উপার্জনের জায়গায় যেতে হবে। খুব সাধারণ মধ্যবিত্ত বলতে পারা যায়, নিম্ন মধ্যবিত্তের পরিবার থেকে আমি বিলং করছি। তো সেই জায়গায় পড়াশোনা শেষ করার পরে পরিবারের একটা চাপ বা নিজেরও একটা মানসিক চাপ ছিল। বিভিন্ন জায়গায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে চাকরি কোথাও পাওয়া যাচ্ছে না। তো সেই সময় দেবদূতের মতন হাজির হয়েছিলেন আমার যিনি ডেভেলপমেন্ট অফিসার ছিলেন এলআইসিতে, মিস্টার তরুণ কুমার বোস। বর্তমানে উনি এখন নেই, আর পরলোকে গমন করেছেন। তো এই শ্রদ্ধেয় তরুণ কুমার বোস উনি আমাকে এই প্রফেশনে আসতে ভীষণভাবে মানে কি বলবো, সাহায্য করেছিলেন আচ্ছা। এবং মোটিভেট করেছিলেন যে এই প্রফেশনে এসে তুমি তোমার নিজের দাঁড়িয়ে পায়ে উপার্জন করতে পারবে। তো সেই ভাবনা চিন্তা থেকেই বলতে পারা যায় এলআইসিতে আসা। আমার পরিবারের এলআইসি এজেন্সি বা এই ধরনের কোনো কাজ কেউ কোনোদিন করেননি। তো একটু বাধা ছিল পরিবারের তরফ থেকে। ভেবেছিলেন যে একটা সরকারি চাকরি বা কোনো বাধা মাইনের চাকরি হলে ভালো হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি। তো আমি সেই সময় ওনার কথাকে ধরেই আমি এই প্রফেশনে চলে এলাম। তো এই প্রফেশনে ১ম খুব কষ্ট হয়েছে। সাধারণ পরিবারের ছেলে, রাস্তাঘাটে খুব একটা বেরোনো, একটু কনজারভেটিভ, বাবা-মা একটু কনজারভেটিভ ছিলেন। তো এই রক্ষণশীল পরিবারের ছেলে হয়ে যেটা হয়ে থাকে আরকি, রাস্তায় ক্লাব বা বন্ধু-বান্ধবদের আড্ডা এসব থেকে অনেকটা দূরে থাকতাম। সেই কারণেই মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আরকি। মানে সেই অর্থে ছিল না বললেই চলে। তো এই অ প্রফেশনটা তো পেশাটা তো মানুষের সঙ্গে যোগাযোগ। তো সেটা জানেন সুব্রকান্তি বাবু, আমি করতে পারিনি। ১ম দিকে খুব কষ্ট হয়েছিল। লোকের সঙ্গে কিভাবে কথা বলবো? এটা একটু অসুবিধেই হয়েছিল। কিন্তু যাই হোক, আ এলআইসির বদান্যতায় বলুন বা অন্যান্য যেসব আ মানুষজন ছিলেন সেই সময়, তারা আমাকে খুব সাহায্য করেছিলেন। আমার পরিবারের কয়েকজন আমাকে খুব সাহায্য করেছিলেন আত্মীয়স্বজনদের মধ্যে। আর বন্ধু-বান্ধবদের মধ্যে কেউ ছিলেন। কিন্তু ১ম থেকে আমার ডেভেলপমেন্ট অফিসারের একটা বক্তব্য ছিল যে, "আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব থেকে তুমি যতটা পারবে দূরে থাকবে। যত অচেনা লোকের সঙ্গে তুমি আলাপ আলোচনা করো তাতে কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন" মানে ভাবতে পারছেন তো, আজ থেকে ৩৭ বছর আগে সমাজের পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল। তো একদম। এলআইসি এজেন্টদের কেউ ভালো চোখে দেখত না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও চেষ্টা করেছিলাম একদম অচেনা লোকেদের সঙ্গেই আমার আলাপ আলোচনা করে আমার নিজের কাজটা করে নেওয়া। তো সেইভাবে শুরু হলো আরকি বলতে পারেন। মানে আচ্ছা। জার্নিটা খুব একটা সুখকর ছিল না ১ম দিকে। কিন্তু চেষ্টা করে শুরু করেছিলাম আরকি। বাহ! খুব ভালো। মানে অ্যাকচুয়ালি যে জায়গাটা আমরা দেখি, অনেকেরই ক্ষেত্রে দেখেছি। একটা খুব ছোট্ট প্রশ্ন, অ্যাকচুয়ালি যারা অডিয়েন্স দেখছেন আপনাদের অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের যে জায়গাটার প্রশ্ন আপনার কাছে, যে যদি কিছু মনে না করেন, আপনাদের এখন আপনি যে চাকরির কথা বলছেন সরকারি চাকরি বা তো আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি আপনি কিরকম মাসিক বা বাৎসরিক আয় করেন? যদি কোনো অসুবিধা না থাকে প্রণামে বলতে পারেন। তাহলে যারা আগামী প্রজন্ম আসছে দেখছে এই ভিডিওটা, তারাও ইন্সপায়ার হবে, না এই প্রফেশনে আসা যায় বা কাজ করা যায়। হ্যাঁ, এটা লড়াই করে ঠিক করা কথা। যায়। ঠিকই বলেছেন। অ্যাম আমি নিজেও ভাবতে পারতাম না যে এত এই টাকা আমি আজকে ইনকাম করব। এখন আমার বর্তমান আয় মোটামুটি ২৮ থেকে ৩০ লাখ টাকা বছরে। বাহ!
তো এইরকম জায়গায় দাঁড়িয়ে আছি এখন। তো সেদিক থেকে বলতে পারেন আমি আমার ঈশ্বরের কাছে এবং আমার বাবা-মা এবং যারা আমার শুভানুধ্যায়ী যারা আছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তাদের সহযোগিতা এবং আ মানে সাহায্য ছাড়া তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো আমি পড়াশোনাও খুব একটা ভালো সেভাবে করতে পারিনি। তো সেই যে সেই দিক থেকে হ্যাঁ, আমি খুব মানে নিজে স্যাটিসফাইড। অ্যাকচুয়ালি আপনি যে স্যালারিটা ইনকাম করছেন আমরা দেখেছি, এ গ্রেডেড সরকারি অফিসার বা সেই লেভেলের লোকেরা কিন্তু ওই পরিমাণ আয় করেন যেটা আপনি আজকে করছেন। তার মানে আপনিও কিন্তু একটা সেই জায়গায় নিজেকে নিয়ে পৌঁছে গেছেন। এটা সত্যি খুব ভালো মেসেজ টুয়ার্ডস আওয়ার কমিউনিটি, আমাদের কমিউনিটির কাছে। তো হুম, থ্যাংক ইউ এগেন আপনার এর জন্য। পরের যে প্রশ্নটা আপনাকে, এই হ্যাঁ বলুন। প্রলং 37 বছরের ইয়েতে নিশ্চয়ই প্রচুর ঘটনা আপনার সামনে এসছে। তো এমন একটা রিমার্কেবল ঘটনা যেটা আপনাকে নাড়া দিয়ে গেছে বা আপনার মনে হয়েছে যদি এটা যে এটা খুব একটা সুন্দর জিনিস যেটা আপনাকে সারা জীবন অনুপ্রাণিত করেছে, বা এরকম কোনো ঘটনা থাকে একটু আমাদের অডিয়েন্সকে যদি শেয়ার করেন খুব। হ্যাঁ, এরকম তো অনেক ঘটনাই আছে। আ প্রথমত বলি যে আমার আ পরিবারটিও সাধারণ। আর সেই সময় অতি সাধারণ ছিলাম আমরা। তো তার মানে সেটার জন্যে যেটা হয়ে থাকে আরকি যে পরিধিটা সমাজের মধ্যে পরিধিটাও আমাদের খুব কম ছিল। তো আস্তে এই প্রফেশন সত্যি ঈশ্বরকে ধন্যবাদ এবং তরুণদা এবং আমার বাবা-মা এদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না তার কারণ ওনারা আমাকে সেইভাবে সেই সময় যে যেরকম ভাবে পেরেছেন সাহায্য করেছেন বলে আজকে আমি ঠিক এই প্রফেশনে এসছি। আজকে মানে আমাকে লোকে প্রচুর ভাবে চেনে আরকি। যে ইন্ডাস্ট্রিতেই বলুন এবং সমাজে এবং আত্মীয়-স্বজনদের মধ্যে আমার একটা ভালো জায়গা আছে। আচ্ছা, এটার জন্যে অনেক, অনেক আপনি যে প্রশ্নটা করলেন যে একটা স্মরণীয় ঘটনা। এরকম অনেক ঘটনাই আছে। কিন্তু আমি একটা ঘটনা এই মুহূর্তে যেটা মনে পড়ছে আরকি। আ ২০০৬ সালে অনেকটাই পথ পেরিয়ে আসার পরে তার আগে আরো অনেক ঘটনা ঘটেছে। যেমন ধরুন আ ফোর্টুলিয়ামে একসময় আমি খুব যাতায়াত করতাম। একজন ভদ্রলোক আমাকে ফোর্টুলিয়ামে এন্ট্রি দিয়েছিলেন। তো একটা সময় হয়েছিল কি আ ফোর্টুলিয়ামে গিয়েছি। ওখানে কি হয় জানেন? বিভিন্ন সময়, সময় রেজিমেন্ট গুলো চেঞ্জ হয়ে যায়। তো আমি যে সময় গিয়েছিলাম সেই সময় কুমায়ুন রেজিমেন্ট ছিল। তারাই পুরো ল অ্যান্ড অর্ডারটা দেখত। তারপরে প্রায় ৬ মাস বাদে আমি যখন আবার গেলাম, গিয়ে দেখি সব ফাঁকা, মানুষজন সব বদলে গেছে। সব গোর্খা মানুষজনের মানে দেখা যাচ্ছে ওখানে। তো গোর্খা রাইফেলস তখন এসেছে। তো সেই সময় এক ভদ্রলোক আমাকে খুব ধমকে বললেন, "তুমি এখানে কি করছো?" আমি ব্যারাকে ঢুকে একদিন গেছিলাম। তা ভদ্রলোক আমাকে পরিচয় জানার পর বলল, "বাঙালি ছেলেরা এলআইসি এজেন্সি করে? এটা আমি জানতাম না।" ভদ্রলোক অ্যাকচুয়ালি বাঙালি। তো উনি যেহেতু দীর্ঘদিন প্রবাসী ছিলেন, তো কলকাতার বাঙালি সম্বন্ধে উনার একটা অন্যরকম ধারণা ছিল। তা তারপরে ভদ্রলোক আমাকে বাড়িতে ইনভাইট করলেন। কি জানি কেন উনার ভালো লেগেছিল হয়তো ১ম দিনই। বললেন, "ঠিক আছে একজন বাঙালি ছেলে সাহস করে মিলিটারি অফিসারের ঘরে ঢুকেছে যখন তার মানে এই ছেলেটার মধ্যে একটা কিছু আছে আরকি।" তো আমি বললাম, "না সেরকম কিছু নেই স্যার। আমার প্রচন্ড খিদে মানে আমাকে পেট চালাতে হবে। সেই কারণেই আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এসেছিলাম আরকি।" তো উনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন। সেটা ৯১ সালের কথা বলছি। তখন আমি সবেমাত্র ২-৩ বছর হলো আমি এজেন্সিতে এসেছি আরকি। তো তারপরে ভদ্রলোক আমাকে নিয়ে গিয়ে পলিসি করালেন। খুব উৎসাহ পেয়েছিলাম। তো উনি তারপরে প্রচুর মানুষের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দেন। তারপরে উনি ভারতবর্ষের বাইরে চলে যান। অ্যা আর্মি থেকেই উনাকে বাইরে পাঠানো হয়। তো সেখান থেকেও কিন্তু উনার সঙ্গে যোগাযোগ আজও রয়েছে। উনি এখন রিটায়ার করে গেছেন। এরপরে ২০০৬ সালে বম্বেতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। বম্বে ভেসে যাচ্ছে। সেই সময় এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন যে, "আমার ছেলে এসছে সিঙ্গাপুর থেকে, একটা পলিসি করতে হবে। তা আমি তো তোমাকে ছাড়া কাউকে দিয়ে করাবো না।" উনার সঙ্গে আলাপ হয়েছিল ৯৩ সালে। তারপরে উনি ২০০৬ মানে ১৩ বছর পর উনি আমাকে রিকল করলেন ছেলের পলিসি করার জন্যে। তো আমি বম্বে চলে গেলাম একদিনের নোটিশে। সেই সময় আমাদের মার্কেটিং ম্যানেজার আমাকে খুব সাহায্য করেছিলেন। আমি ওখানে গিয়ে ওই ২০০৬ সালে আ ৳৩,০০,০০০ র প্রিমিয়াম, ৳৩০,০০,০০০ র পলিসি করিয়ে নিয়ে এসেছিলাম। ওটা আমাকে খুব উৎসাহ দিয়েছিল এবং কনফিডেন্স এনে দিয়েছিল যে এরমভাবে কাজ করা যায়।
তো আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রায় সব শহরেই আমার পলিসি হোল্ডার রয়েছেন, বাহ, বিদেশেও প্রচুর পলিসি হোল্ডার রয়েছেন, এই আর কি। অসাধারণ। মানে এটাও একটা জার্নি এবং সেটাও একটা শেখা, এবং একটা জিনিস এই জায়গা থেকে শিখলাম যে কাস্টমারের সাথে যে সম্পর্ক রাখা যায় তাহলে কিন্তু কোনো না কোনো সময় আবার সেই টাচে আসে। মানে আমরা অনেক সময় হয় কি, কাস্টমার আসলো, তার সাথে যোগাযোগ হলো, কিন্তু সেই মুহূর্তে তো পলিসি হলো না। কিন্তু আমরা হ্যাঁ, অনেক সময় কি হয়, সেই কাস্টমার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার হ্যাঁ, ফলে কি হ্যাঁ, হয় ফিউচারে আমরা তাকে আর কোনোদিন ধরতে পারি না, বা আমাদের হ্যাঁ, হ্যাঁ, আয়তার, আমাদের র্যাডারের বাইরে চলে যায়। ঠিক, কিন্তু যে আপনি তাকে এই এতদিন ধরে লালন পালন করেছেন, আমাদের একটা গাছকে একদম ইয়ে থেকে জল দিয়ে তাকে ইয়ে করেছেন, এটা একটা নার্চারিং, যে 13 বছর পরে সে ফল দিল। তো এটাও ঠিক, একটা প্রসেস। মানে অ্যাকচুয়ালি ঠিক, কি হয়, যেটা আপনার কথা শুনে মনে হয়েছে, যে আমাদের প্রফেশনটা কিন্তু হান্টিং নয়, ফার্মিং। এবং একদম ঠিক। ফার্মিং এর রেজাল্টটা পরেই আসে। যেমন আমাদের চায়না বাম্বুর গল্প আমরা শুনেছি, হ্যাঁ, একটা হ্যাঁ, অনেক সেরকমই আপনার এই ঘটনাটা, যে খুব সুন্দর একটা আপনি উদাহরণ দিয়েছেন, যেটাতে আমাদের ইয়েতে। হ্যাঁ, তো এর পরের প্রশ্ন আপনার কাছে এটা, যেটা হচ্ছে যে আপনার এই এই যে টোটাল এই নিশ্চয়ই এত বছরের এরকম প্রচুর সেলস এর এক্সপিরিয়েন্স আপনার রয়েছে। তো এমন একটা সেলস যেটা আপনার মনে হয়েছিল যে হবে না, বা এমন কোনো কিছু যেটা আপনাকে, হয়তো সেটা অ্যামাউন্ট কম বেশি হতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে খুব নাড়ি দিয়েছিল, আপনাকে খুব ভালো লেগেছিল ওই সেলটা করে, এরকমটা যদি আমাদের সাথে শেয়ার করেন খুব ভালো। হ্যাঁ, আমি কিছুদিন আগে, বছর 5-6 আগে, এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি আমাদের এক্স এলআইসি অফিসার। তো সাধারণত এলআইসি অফিসের মানুষজনকে অ্যাপ্রোচ না করাই ভালো, কেন তারা তো সবই জানেন, বাইরের তো লোক নন। কিন্তু কি জানি কেন আমার মনে হয়েছিল ওনাকে একটু অ্যাপ্রোচ করে দেখি। তো ভদ্রলোককে বলতে উনি বললেন, "আম, আপনি আমাকে বলছেন এলআইসি পলিসি করার জন্য, আপনি তো জানেন আমি এলআইসি তে ছিলাম, তো আমার তো সবকিছুই করা আছে, সব প্ল্যানিং করা আছে।" আমি বললাম, না তবুও স্যার একটু যদি আপনি আমাকে একটুখানি জায়গা দেন। বলছে, ঠিক আছে, তুমি যোগাযোগ যখন বলছো, যখন তাহলে আমি আমার মেয়ে জামাইয়ের সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেবো। তো আমাকে ওনার মেয়ে জামাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তা এবারে জামাই আইটি প্রফেশনাল আর মেয়ে টিচার। তো ওনাদের ফোন নাম্বার দেওয়াতে ফোন করেছিলাম। প্রথম প্রায় 10-12টা কল উনি ধরেননি, ভদ্রলোক। আমি প্রথমে একটুখানি বিরক্তই হচ্ছিলাম যে 10-12 বার ফোন করলাম, রেফারেন্স দেওয়া আছে, তারপরে উনি ফোন ধরছেন না। তারপরে যাই হোক, 13 নম্বর ফোনটা উনি ফোন ধরলেন, ধরে তো খুব বিরক্ত স্বরে বললেন, আপনি খুব বিরক্ত করছেন, আপনি কে? আমি নাম বলতে তখন উনি রেফারেন্সটা দিলাম। দিতে বললেন, তা তাতে কি হয়েছে? আমার শ্বশুর মশাই বলেছে বলেই কি আমাকে পলিসি করতে হবে, এরকম কথা কে বলেছে? ঠিক এরকম ধরনের কথা আর কি। তো আমি অনেক, এটা বছর 5-6 আগের কথা বলছি। তা ততদিনে তো বুঝে গেছি মানুষের সেন্টিমেন্ট বা সাইকোলজি কোন দিকে যায়। তো আমি খুব মাথা ঠান্ডা করেই ভদ্রলোককে বললাম যে, সে আপনি যাই ভাবুন, আপনি আমাকে একটা দিন টাইম দিন। আমি এলআইসি পলিসির কথা বলবো না, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে একটু আলোচনা করব। তো বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি রবিবার দিন বিকেল বেলাটাই আমার একমাত্র ফ্রি, আপনি আসুন। তো শোনার পরে বলছেন, না না, এলআইসি পলিসি লস করার কোনো মানে হয় না। অনেক যুক্তি, অনেক মানে মানে তর্ক বিতর্ক বলতে পারেন। আহ, সেই দিক থেকে ভদ্রলোক, মানে আমাদের যে অফিসারের মেয়ে, তিনি একটু পজিটিভ ছিলেন। কিন্তু জামাই তো একেবারেই নাছোড়বান্দা, করবেন না কিছুতেই একদম। উনি একদম ঘুঁ ধরে বসে আছেন। তো অনেক কষ্ট হয়, ভাবলাম বোধহয় আজকের এই মিটিংটা বোধহয় হবে না, ফেলিওর হয়ে যাবে। তারপরে হঠাৎ আমার কি মনে হলো, ওর দেখলাম একটি বাচ্চা ছেলে আছে, বয়স 5 বছর প্লাস। আমি ওকে বললাম যে, আপনি ওর এডুকেশনের জন্য কি ভেবেছেন? হঠাৎ করে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলার পর বলছি। তো উনি বললেন যে, না সেরকম কিছু ভাবিনি। আমি বললাম, আচ্ছা, ধরুন আপনি একটা প্ল্যানিং করছেন, আপনি তো অন্যান্য ইনভেস্টমেন্টের কথা বলছেন, কিন্তু সেটা তো আপনি থাকলে সেটা হবে। যদি আপনি না থাকেন তাহলে আপনার ছেলের পড়াশোনা বা হায়ার এডুকেশন কোথায় যাবে? তখন ভদ্রলোক দেখলাম হঠাৎ করে কিছুক্ষণের জন্য পজ দিলেন। উনি বললেন যে, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন?" আমি তখন আমার প্রফেশনে ঢুকে পড়লাম, প্রোডাক্টে ঢুকে পড়লাম। তো সেই দিন বিশ্বাস করবেন না শুভ্রবাবু, আমাকে উনি 50 লাখ টাকার পলিসি করেছিলেন। আর প্রিমিয়াম দিয়েছেন প্রায় 7.5 লাখ টাকার মতো। তো অ্যানুয়াল প্রিমিয়াম। একেবারে নেগেটিভ হয়ে যাওয়া ব্যাপার, ওই ছোট্ট সেন্টিমেন্ট, আপনি ছেলের জন্য কি ভেবেছেন? আপনি থাকলে
ছেলের জন্য হতে হতে পারে, কিন্তু যদি না থাকেন তাহলে ছেলের ভবিষ্যৎ কে দেখবে? এইটা ওনাকে নাড়া দিল এবং সেই দিনই ক্লোজ হলো। সেই দিন উনি চেকও দিয়ে দিলেন। বাহ! তো মানে অদ্ভুত ব্যাপার। মানে আমি একেবারে অভাবনীয় যে এটা হতে পারে। আমি তো ভাবছিলাম যে ঠিক আছে, আ চলেই যেতে হবে, কিছু করার নেই। কিন্তু সেটা হয়ে গেছিল আরকি। বাহ! দারুণ, দারুণ। না, এটাও একটা খুব সুন্দর জায়গায় মানে এন্ট্রির জায়গাটা আমরা যে ওই লোকটার যে আমি বাচ্চার পড়াশোনা বা এডুকেশন এর জায়গাটা ওনাকে টাচ করেছিল। মানে কোন হ্যাঁ, জায়গায় হ্যাঁ, কোথায়, কোথায় মানুষ টাচ করে যায়। তো এটা একটা খুব ভালো এক্সপেরিয়েন্স আমরা হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছ থেকে শুনলাম। এবং থ্যাংক ইউ ফর ইওর শেয়ারিং। আমরা অনেক কিছু জানলাম এখান থেকে। এর পরের যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে হ্যাঁ, যে আমার খুব ভালো লাগে আপনি প্রশাসনিকও অনেক জায়গায় এলআইসি বা আমাদের ইন্সুরেন্স এর অনেক জায়গায় আছে। তো আমি জানতে চাইবো যে আপনি কোন ইয়ের সাথে যুক্ত ছিলেন? কারণ এটাও একটা বড় জায়গা যেটা আমরা আমাদের কাজের ছাড়াও অনেক কিছু আমাদের সোসাইটির জন্য করি। যেটা অ্যাজ এ ইন্সুরেন্স কমিউনিটির হ্যাঁ। জন্য শুনেছি এবং আপনি আপনাদের কলেজ বা স্কুলেরও অনেক কিছু অর্গানাইজেশনের সাথে কাজকর্ম করেন। তো একটু যদি আপনার ওই পরিধিটা একটু বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ, দেখুন আমি আ স্কুলের অ্যালামনির প্রায় ১৩ ১৪ বছর হয়ে গেল আমি সেক্রেটারি। কোন স্কুল? তো আমি মেট্রোপলিটন ইনস্টিটিউশন বিদ্যাসাগর মহাশয়ের তৈরি করা স্কুল। আচ্ছা, ওই স্কুলে আমি ছাত্র ছিলাম। ১৯৮০ সালে মাধ্যমিক পাস করেছিলাম। তারপরে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তৈরি হয় ২০০২ সালে। সেই ১ম দিন থেকেই আমি অ্যাসোসিয়েশনের সদস্য ছিলাম। পরে লাস্ট ১৪ বছর ধরে আমি সেক্রেটারি মানে সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছি আরকি। বাহ! এবং এছাড়া আমরা যে কমিউনিটিতে বিলং করি, সেই কমিউনিটির অনেকগুলো আ কাজকর্ম আছে। মানে চ্যারিটেবল এবং এডুকেশনাল কিছু এক্টিভিটিস হয়। তো আমি যে সংস্থাটির সম্পাদক, সেটা হচ্ছে গন্ধমলিক দাতব্য সভা। এটাও বিদ্যাসাগর মহাশয়ের হাতে তৈরি, প্রায় ১৩৫ বছর পুরনো। সেই সংস্থার আমি প্রায় গত ৬ বছর ধরে সম্পাদকের দায়িত্বে। বাহ! এছাড়া আমাদের যে এলআইসির যে এজেন্টস অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ফেডারেশন, লাইফ ইন্সুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার সেন্ট্রাল কমিটির আমি একজন মেম্বার। আমাদের হেডকোয়ার্টার বর্তমানে হায়দ্রাবাদে। আর আ কলকাতা, সারা ভারতবর্ষেই এর শাখা-প্রশাখা ছড়িয়ে আছে। তো আমি এডুকেশনের দায়িত্বে আছি। এডুকেশন কমিটির আমি ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে। বাহ! এছাড়া ইন্ডিয়ান ইন্সুরেন্স ইনস্টিটিউট, মানে ইন্সুরেন্স সংক্রান্ত যাবতীয় পড়াশোনা, রিসার্চ, এক্সাম, আ এইসবগুলো যে সংস্থা করে আরকি, এটা একটা অ্যাপেক্স বডি। এটা সমস্ত ইন্সুরেন্স আ কোম্পানিগুলোকে নিয়েই তৈরি। IRDA এর একটা অ্যাপেক্স বডি। এই ইন্সুরেন্স মানে ইনস্টিটিউটের আমি একজন কাউন্সিল মেম্বার। লাস্ট ১৭ বছর ধরে আমি কাউন্সিলের সঙ্গে যুক্ত। এবং এটার দৌলতে বহু মানুষের সঙ্গে পরিচয়, বহু জায়গায় সেমিনার এবং বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আমরা। আমি একমাত্র এজেন্ট এবং আরেকজন এজেন্ট আছেন মনীষ নাহাটা। আমরা দুজনই একমাত্র কাউন্সিলে আছি দীর্ঘ বহু বছর ধরে। তো এটা একটা বড় পাওয়া কিন্তু। মানে আ মানে ইন্সুরেন্স ইন্ডাস্ট্রির কাজ এজেন্সি করা ছাড়াও সোসাইটির বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকাটাও কিন্তু আমার মনে হয় যে এটা একটা মানুষের একটা প্রধান কর্ম বলে, ধর্ম বলে মনে হয় আরকি। তো সেই কাজ করে যাচ্ছি। একদম। সবকিছু সামলেই করা যাচ্ছে আরকি। না, না, এবং আমি যেটা শুনেছিলাম অনেক প্রোগ্রামেই আপনি খুব সুন্দর সঞ্চালনা করেন। আমাদের অনেক প্রোগ্রামে আপনাকে আমরা দেখেওছি পার্সোনালি এবং হুম। আমার মনে হয় আমাদের এক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বাবুর সাথে একটা প্রোগ্রামে মনে হয় আপনি ছিলেন হ্যাঁ, আমাদের হ্যাঁ। যেটা হ্যাঁ, হ্যাঁ। আ কিছুদিন আগেই হয়েছিল। সেটা ২০১৪ সালে হয়েছিল। আমাদের স্কুলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রোগ্রাম করেছিলাম। তো স্টেজের পুরো দায়িত্ব, স্টেজ কোঅর্ডিনেটর এর দায়িত্ব ছিলাম আমি। আমি ৪ টে দিন প্রোগ্রাম করার ৪ টে দিন আগে থেকে রাষ্ট্রপতি ভবনের যে স্ক্যানার আছে সেই মনিটরিং এর মধ্যে ছিলাম আমি, সার্ভিলেন্স এর মধ্যে ছিলাম। এবং আমাকে রাস্তায় যাতায়াত করাটাও খুব মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। এবং সেটা একটা বড় বিরাট একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন। আ রাষ্ট্রপতির পুরো প্রোগ্রামটার পুরোটা অ্যারেঞ্জমেন্টটাই ছিল আমার হাতের উপরে। এটা একটা দারুণ ব্যাপার। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ ছিল। আম সেটাই অ্যাক্সেসটা ওরা দিয়েছিলেন আমাকে এবং লালবাজারের থেকে কমিশনার আমাকে অ্যাপয়েন্ট করেছিলেন স্টেজ কোঅর্ডিনেটর হিসেবে। এটা একটা বড় পাওনা নিশ্চয়ই। একদমই, একদমই। তখন উনি আমাদের রাষ্ট্রপতি পদে ছিলেন যেই সময় হ্যাঁ, উনি উনি তখন কার্যরত। রাষ্ট্রপতি। হ্যাঁ, উনি কারণ তখন রাষ্ট্রপতি। কারণ অ্যাকচুয়ালি আমারও ডেভেলপমেন্ট অফিসার উনি পরবর্তীকালে উনার একটা পেনশন স্কিম হ্যাঁ, করেন হ্যাঁ। সেটা আফটার রিটায়ারমেন্ট মিস্টার ওটা কৌশিক রিটার্ন। ঘোষ।
হ্যাঁ, হ্যাঁ, ওটা কৌশিক ঘোষ, আফটার হ্যাঁ। রিটায়ারমেন্ট, কিন্তু আপনার সাথে যে সময়টা ছিল সেই সময় উনি অলরেডি ছিলেন, মানে সেই সময় তার হ্যাঁ, ব্যস্ততা, তার হ্যাঁ, সিকিউরিটি, হ্যাঁ, তার সমস্ত প্রোটোকল অনেক বেশি ছিল। বিশাল বিশাল, একদম তো একদম। সেইটাও একটা বড় অ্যাচিভমেন্ট, ওই পুরো ব্যাপারটাকে প্রসেস করা বা হ্যাঁ, হ্যাঁ, দেখা, হ্যাঁ, 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 বা হ্যাঁ, পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করা। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বিরাট একদম। দায়িত্ব একটা। হুম, যাকে খুব হুম, ভালো একটা শেয়ারিং আমরা পেলাম। হুম, এরপরে হুম, যে প্রশ্ন সেটা হচ্ছে যে যারা নতুন প্রজন্ম, মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যারা ছেলে মেয়ে বা যারা আমাদের ইয়ে আছে, তারা তো কোন পেশায় যাবে এটা একটা বড় প্রশ্ন। আমরা কেরিয়ারের জন্য বিভিন্ন জায়গায় কেরিয়ার ইনস্টিটিউট ওয়াইজে খুঁজি। তো যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে এই পেশাতেই আনার ইয়ে করেছেন। তো হুম। কোন কোন জায়গায় আপনার মনে হয়েছে যে এটা তার জন্য বেস্ট অপশন হতে পারে, যেটা কারণ আমরা অনেকেই এই ভিডিওটা দেখছেন যারা আপনার মতোই এই পেশায় আছেন, তাদেরও পরবর্তী প্রজন্ম হয়তো ছোট বা হয়তো আস্তে আস্তে বড় হচ্ছে, একটা সময় হয়তো তাকেও চুজ করতে হবে কেরিয়ার। তো কেন এই পেশাটা চুজ করে তার জন্য ভালো, যদি আপনি সেটা একটুখানি আলোকপাত করেন খুব ভালো হয়। দেখুন, এখানে না দুটো তিনটে দিক আছে। প্রথম দিক হচ্ছে, আমি আমার নিজের দিকের কথা বলছি। আহ আমি যে এত বছর ধরে একটা সাম্রাজ্য তৈরি করলাম, এই সাম্রাজ্যের কিন্তু সবটা আমি এখনো পর্যন্ত মানে ইউটিলাইজ করতে পারিনি। তো আমার মনে হয়েছে এই লিগ্যাসিটা একজনকে না একজনকে তো বহন করতে হবে। তো যখন আমার পুত্র সন্তান রয়েছে, ও পড়াশোনা শিখেছে, ম্যানেজমেন্ট করেছে, তো আমার মনে হয়েছে যে ও যদি এই প্রফেশনে আসে, তাহলে আমার এই প্রবহমান গতিটা বজায় থাকবে, বন্ধ হয়ে যাবে না। আমাকে তো কোনো একদিন চলে যেতে হবে। তো সেইটা যেন বন্ধ না হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমার আত্মীয় স্বজনের থেকে আমার পলিসি হোল্ডাররা আমার কাছে অত্যন্ত প্রিয়, একদম পরিবারের মতো, এবং তারাও আমাকে অত্যন্ত ভালোবাসে। আমিও তাদেরকে খুব ভালোবাসি। তো তাদের কাছে এই মেসেজটা আমি দিতে চেয়েছিলাম যে আমি থাকি বা না থাকি, আমার সার্ভিস কন্টিনিউ থাকবে আরো 30-40 বছর। এবং আর একটা দিক হচ্ছে, আমার ছেলেকে আমি মানে এই প্রফেশনে আনলাম, তার আর একটা কারণ আমি দেখেছি যে ভালো করে কাজ যদি করতে পারা যায়, একটি মানে যে কোনো চাকরির থেকে এটা কোনো অংশেই কম নয়। আজকের দিনে কিন্তু অনেক মানে অ্যাম্পেল স্কোপ আছে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বা এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোতে, সার্ভিস ইন্ডাস্ট্রি গুলোতে। একটা তথ্য দিই আপনাদের, যে ইউএসএ তে যে জনসংখ্যা, তার নিরিখে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা হচ্ছে ওখানে 6,000, যেটা ভারতবর্ষে মাত্র আমাদের জনসংখ্যার নিরিখে কিন্তু খুবই সামান্য। আগামী 10 বছরের মধ্যে আরো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি ভারতবর্ষের বুকে জন্মাবে, এবং সেখানে প্রচুর কাজের সংখ্যা মানে কাজ বাড়বে। এখনো ভারতবর্ষের প্রচুর মানুষের ইন্স্যুরেন্স করা নেই, বা করা থাকলেও সেটা অ্যাডিকুয়েট নয়, বা মানুষ জানে না যে ইন্স্যুরেন্সের কি ব্যাপার। ইন্স্যুরেন্স সঞ্চয় মানে বীমা সচেতনতা, এটাও কিন্তু মানুষের মধ্যে নেই। তো আমার মনে হয়েছে আমরা যা কাজটা করলাম, তার থেকে আরো সাইন্টিফিক্যালি আজকের প্রজন্ম তারা অনেক শিক্ষিত, তারা অনেক বেশি টেক স্যাভি। তো আমার মনে হয়েছে যে মানুষের কাছে পৌঁছানো আর ইনকাম করা, দুটোই একসঙ্গেই খুব সহজভাবে করতে পারবে, যদি সে নিজে চায়। একদম, একদম, তো এই কারণেই আমার মনে হয় যে নতুন প্রজন্মের কিন্তু এই জায়গায় আসা উচিত। একদম, একদম খুব ভালো একটা মেসেজ দিয়েছেন। এবং এটা ঘটনা যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি প্রফেশনালি এই জায়গাতে আমরা তো এই প্রফেশনে অনেক লিজেন্ডদেরও দেখেছি যারা আজকের দিনে দাঁড়িয়ে মানে আমাদের চেয়ারম্যানের থেকেও বেশি ইনকাম করে এই হ্যাঁ, হ্যাঁ। পেশাতে। হুম, আমাদের ভারত পারেখ বলুন বা যারা যারা আর কে শেট্টি বলুন বা এরকম যারা লিজেন্ড আছে, তো অ্যাকচুয়ালি এখানে আনলিমিটেড ইনকামের জায়গা আছে, যে যার মতো করে সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারে। এবং সব থেকে বড় একটা সুবিধা কি, পরবর্তী প্রজন্ম আমার মনে হয় যেটা লড়াইটা আমরা করেছি সেই লড়াইটা ওকে করতে হবে না, কারণ একটা করতে বেস হবে না। আমরা তৈরি করেছি, তার উপরে মানে আমরা অ্যাকচুয়ালি কি একদম ভিতটা করে দিয়েছি, এর হ্যাঁ, হ্যাঁ, উপরে ফাউন্ডেশনটা ওরা করবে। তো সেটা করা করা। তুলনামূলকভাবে অনেকটা ইয়ে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস যেটা হবে, সেটা হচ্ছে যে একটা নতুন প্রজন্ম যখন আসার ফলে ভাবনা চিন্তা বা আমাদের সমস্ত কিছুর মধ্যে তথ্য প্রযুক্তি, যেটা আমরা এখন নতুন প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স, হ্যাঁ, আজকে অনলাইনের যে যুগ সেখানে ক্ষেত্রে, তো ওরা অনেক বেশি ইকুইপড হবে এবং ওরা কাস্টমারকেও অনেক বেশি হেল্প করতে পারবে ওই ব্যাপারে, ঠিক কারণ তাই। তারা অনেক বেশি এটাতে অ্যাডভান্স। এটাও আমার মনে হচ্ছে যে এটা বড় অ্যাডভান্টেজ। এবং অবশ্যই আমার মনে হয় যারা মানে আছেন, জোর করে নয়, বুঝিয়ে বা আপনার, কারণ আমি রিসেন্টলি ভিয়েতনামে গেছিলাম আমাদের একটা এর ট্যুরেতে। তো আমরা বিগত গত 2-3 বছরে
মানে আমার সাথে আমার ফ্যামিলি ছেলে বা মেয়ে যায়, মানে ছেলে যায় আমার সাথে, আমি আর মিসেস। তো সেখানে ক্ষেত্রে মানে ওইখানে যে প্ল্যাটফর্মে যখন এই দেখে মানে যাদের ফ্যামিলি বা আসছে, তো সেখানে ক্ষেত্রে না মানে এদেরও একটা ওইটার প্রতি যে এটাতে এরকম ভাবে বছরে যে এতগুলো ট্যুর করা যায় বা এতগুলো যাওয়া যায়, এই একটা ভাবনা বা ধারণা তাদের মধ্যে তৈরি, তার মানে কি তখন না এটার প্রতি না আস্তে আস্তে ভালোবাসা আমার তৈরি বলা হয়। ছাড়াও না তার মধ্যে তৈরি হতে শুরু করে। তো ঠিক ঠিক। আমরা মনে হয় যে যারা একটু আছে যদি ঠিকঠাক ভাবে আমাদের নিজেদেরকে একটু প্রেজেন্ট করতে পারি, তাহলে মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে ইন্সপায়ার হবে, হুম হুম। রাদার বাইরের থেকে দেখে বেশি, তাই না? একদম তাই, একদম এবং তাই। চ্যারিটি বিগিনস এট হোম, আমার মনে হয় ভিতর থেকে যে ইন্সপিরেশনটা আসে সেটা সব থেকে বেশি মানুষ ইন্সপায়ার হয়, ঠিক তাই না? তাই। একদম একদম, একদম সত্যি কথা বলেছেন। একদম হুম, ধন্যবাদ, আপনার খুব সুন্দর শেয়ারিং আমরা পেলাম। লাস্ট যে হুম, প্রশ্নটা, মানে বলুন। আপনিও আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজের সাথে লাস্ট 3-4 বছর যুক্ত আছেন এবং আমাদের 2019 পর থেকে ইউ আর দ্য ওয়ান অফ দ্য লিজেন্ড মেম্বার যারা আমাদের টিমের মধ্যে আছেন, এমডিআরটি কোয়ালিফায়ার এবং 25 বছরের সিএম, এবং আমরা সত্যি সমৃদ্ধ আপনাদের মতো মানুষকেও আমাদের টিমের সাথে পাওয়ার জন্য। তো রিগার্ডিং আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজারি সম্বন্ধে আপনার যদি কিছু ফিডব্যাক থাকে রিগার্ডিং আপনি আমাদের সাথে যে যুক্ত হয়েছেন, আমাদের সার্ভিস সাপোর্ট বা এই সম্বন্ধে যদি কিছু ইয়ে করেন খুব ভালো হয়। দেখুন সুব্রবাবু, এটার মানে নতুন করে কি বলবো, সত্যি আমি অত্যন্ত কৃতজ্ঞ বলতে পারেন এই ড্রিম লাইফ অ্যাডভাইজারি কোম্পানিটার সঙ্গে যুক্ত হয়ে। আমার নিজেরই ধারণা ছিল না যে এতটা ভাবে বড় ভাবে কাজ করা যায়। সেটা আপনারাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি অত্যন্ত মানে কি বলবো, আমার এখন না মানে লোককে বলতে পারি, এই কিছুদিন আগে ২ দিন আগেই একটি ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছেন যে, "আপনি হেলথ এর কোন, কোন কোম্পানির সঙ্গে যুক্ত আছেন?" আমি বললাম, "সব কোম্পানির সঙ্গে। আপনি যেকোনো প্রোডাক্ট চাইবেন দিয়ে দেবো।" তো বলছেন, "একসঙ্গে করা যায়?" আমি বললাম, "হ্যাঁ, আমাদের হাব আছে। আমি একটি কোম্পানির সঙ্গে যুক্ত আছি। তো মেডিকেল হাবের সঙ্গে যুক্ত। আপনি যা চাইবেন তাই দিয়ে দেবো।" তো সত্যিই তাই। শুভ্রকান্তি দাস অ্যান্ড হিজ টিম, এটা আর নতুন করে কিছু বলার জায়গা নেই। মানে আমার মতন যারা এখানে যুক্ত আছেন তারা সবাই এত ভালোভাবে কাজ আমরা করছি, এবং আপনার বিভিন্ন সময়ে যেকোনো সাপোর্ট আমরা পাচ্ছি। এটা একেবারে সত্যি কথা। মানে এটা মানে বাড়িয়ে কিছু মানে অত্যুক্তি নয়। এটা একদম সত্যি কথা। যেকোনো সময় যেকোনো কাজ সঙ্গে, সঙ্গে আপনি না পারেন, আপনার টিম মেম্বার তারা প্রত্যেক সময় সজাগ হয়ে আছে। আমি রবিবার দিন, আপনি জানেন না হয়তো, রবিবার দিন সন্ধ্যে ৭:৩০ সময় একটা ছোট্ট রিকোয়ারমেন্ট হয়েছিল। সেটা আমার পলিসি নয়, অন্য লোকের পলিসিতে ভর্তি হয়েছে। তা আমি কি করব? আকাশকে ফোন করলাম। আকাশ কিন্তু ৫ মিনিটের মধ্যে আমাকে সার্ভিস দিল। মানে রবিবার দিন সন্ধ্যে ৭:৩০, তখন একটা মানুষের প্রাইভেট টাইম। সেই সময় বাধ্য হয়ে আমাকে ফোন করতে হয়েছিল। তো সেই সার্ভিস কিন্তু আমি ড্রিম লাইট থেকে পেয়েছি। এটা কি বলবো বলুন তো? এটা নতুন করে কি বলবো? মানে আমার ভাষা নেই। আপনারা এই সার্ভিসটা দিচ্ছেন, এটা আমাদের আমাদের নয়, সারা মানে আমার ক্লায়েন্টরাও কিন্তু উপকৃত হচ্ছে। আমি তো উপকৃত হচ্ছি, আমার সঙ্গে, সঙ্গে ক্লায়েন্টরাও উপকৃত হচ্ছেন। এটা বড় পাওনা। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যে আপনারা সুস্থ থাকুন, যাতে আমরাও সুস্থ থাকি, ভালো থাকি। একদম। নমস্কার, খুব ভালো লাগলো আপনার সাথে পুরো ইন্টারাকশনেতে, এবং আমরা অনেক কিছু জিনিস এক্সপ্লোর করলাম এই ইন্টারভিউতে। এবং আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন, ভবিষ্যতেও আমরা এরকম কিছু হল অফ ফেম ইন্টারভিউ আবার করব, কারণ এই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা শিখি, যেটা আমরা আমাদের একদম কাছের লোক, ঘরের লোক, আজকে নিয়োগের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন, আমরা মনে হয় যেন আমার পাশের ঘরের লোক, মানে এটা কোনো বাইরের বা অচেনা লোক মনে হবে না। অতএব মনে হবে এটা করা যায়, এই জায়গা পৌঁছানো হ্যাঁ, যায়, এবং খুব হ্যাঁ, সাধারণ হয়েও করা যায়, তার জন্য ঠিক। অসাধারণ হওয়ার প্রয়োজন হয় না। তো একদমই ঠিক। এটাও একটা আমরা দেখলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। এবং যারা দেখছেন আপনাদের আরেকটা জিনিস বলি, প্রচন্ড গরম পড়েছে, অবশ্যই নিজেকে ইয়ে রাখবেন এই হ্যাঁ, ওয়েদারটাতে, কারণ এই বলছে নেক্সট 7 থেকে 10 দিন আরো তাপপ্রবাহ বাড়বে। আরো বাড়বে। নিজেদেরকে রাখুন, গরমের সময় নিজেদের বাড়িতে সেফ রাখার চেষ্টা করুন, জল বেশি করে খাবেন, এবং যতটা পারবেন হিটটাকে অ্যাভয়েড করবেন, এবং যতগুলো সম্ভব আমাদের হালকা পোশাক ব্যবহার করার চেষ্টা করবেন, এবং যাদের একটুখানি কোমরবিডিটি আছে, হাই ব্লাড প্রেশার, সুগার বা যারা আছে, তারা চেষ্টা করবেন যাতে রোদের সময়টাকে যতটা অ্যাভয়েড করা যায়, কারণ এই সানস্ট্রোক বা এই সময়টা কিন্তু এই পিরিয়ডে সব থেকে বেশি হয়, বিশেষ করে যারা ফিজিক্যালি বেশি ইয়ে আর যাদের মধ্যে কোমরবিডিটি বেশি আছে। তো হুম, অবশ্যই আপনাদের এই একটা সচেতনতামূলক এদের আমাদের ফোরামের তরফ থেকে আমরা আমাদের দিলাম, অবশ্যই চেষ্টা করবেন, যাতে আমরা চাই আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা সকলে একসাথে মিলে ভালো থাকলে তবেই হ্যাঁ, আমাদের এই পৃথিবীটা, আমাদের ভারতবর্ষ আরো নতুন, সুন্দর। আরো ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এখানে শেষ করছি, নমস্কার। নমস্কার।